ভোর রাতে হঠাৎ ঘুম ভাঙল, বুঝতে পারলাম ভোর ৪টা বাজে। আমার মেয়ে রিয়া বলেছিল তাকে ৫টার মধ্যে জিম ক্লাসে যেতে হবে, কিন্তু গভীর ঘুমে ডুবে যাওয়ায় দেরি হয়ে গেল। ভাবলাম রিয়া রাগ করবে, তাই হোল ঘর থেকে ডাকতে চেয়েও সরাসরি তার ঘরের দিকে গেলাম। মনে হলো হয়তো সে নিজেই উঠে পড়েছে। ঘরের কাছে পৌঁছানোর পর দেখলাম দরজাটা খানিকটা খোলা, কেন জানি না হঠাৎ আমার মনে হলো একটু সাবধান হওয়া উচিত। দরজার সামনে পৌঁছানোর আগে একটু থেমে গেলাম, তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে দরজার কাছে পৌঁছালাম। বাইরে থেকেই দেখতে চেষ্টা করলাম দরজার সামান্য ফাঁক দিয়ে ঘরের ভেতরে চোখ রাখতেই এমন একটি দৃশ্য দেখলাম যা আমাকে হতবাক করে দিল। আমার পুরো শরীরে ঠান্ডা হয়ে গেল, আর আমি দরজার পাশেই থমকে দাঁড়িয়ে গেলাম। আমার মেয়ে রিয়া বিছানায় ঘুমিয়েছিল, সে পাশ ফিরে শুয়েছিল, তবে তার শরীর অর্ধেক ঘুরে যাওয়ায় সে কিছুটা অন্যদিকে ছিল। তার পরনে ছিল একটি লাল রঙের টি-শার্ট এবং কালো জিন্স। আমি দেখলাম ঘুমের মধ্যে তার টি-শার্ট কিছুটা উপরে উঠে গেছে। সে বিছানার এক কোণে শুয়েছিল, তার থেকে সামান্য দূরে, প্রায় ১.৫ ফুট দূরে আমার ছোট ছেলে ঈশান দাঁড়িয়েছিল। ঈশান এতটাই কাছে দাঁড়িয়েছিল যে সে রিয়াকে পুরো দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল, কিন্তু সে শুধু তাকিয়েই ছিল না, যেন কিছু করার চেষ্টা করছিল। আমি ভেতরে কি ঘটছে তা দেখে বিস্ময়ে জমে গেলাম। এই মুহূর্তে আমার মনে হলো, হে ঈশ্বর, এখন কি করব? এই ছেলেটি এত সাহস পেয়েছে যে আমার উপস্থিতিতেও রিয়ার ঘরে ঢোকার সাহস দেখাচ্ছে। আমার মনের মধ্যে আতঙ্ক কাজ করছিল। ঈশান যে আমার ১ বছরের ছেলে, সে কেন? রিয়া যে তার ২-৪ বছরের বড় বোন, তার প্রতি এমন আচরণ করছে। তার সাহস যেন দিনে দিনে বেড়েই চলেছে। এই পরিস্থিতি দেখে আমার মনে ভয় ঢুকে গেল, এমন কিছু যেন না ঘটে যা তাদের জীবনকে নষ্ট করে দিতে পারে। আমি কখনোই ভাবিনি যে ঈশান এমন কিছু করতে পারে, তবে এখন সে বড় হচ্ছে আর তার আচরণ আমাকে চিন্তিত করে তুলছিল। আমি আগে কখনো ঈশানের এমন আচরণের দিকে তেমন মনোযোগ দিইনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম সে যেন রিয়ার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে উঠেছে। রিয়া ছিল তার থেকে ৫ বছরের বড়, তার নিজের একটা ভিন্ন জীবন ছিল, কলেজ, বন্ধুবান্ধবের আলাদা এক জগৎ। তার সেই জগৎ ঈশানের থেকে একেবারেই আলাদা। তারা একসঙ্গে বেশিরভাগ সময়ে বাড়িতে থাকত, কিংবা আমাদের পুরো পরিবার একসঙ্গে কোথাও গেলে যেমনটা সাধারণ ভাই বোনেরা করে, তারাও একসঙ্গে মজা করত, একে অপরকে ঠাট্টা করত, কিংবা ছোট ছোট দুষ্টুমি করত। রিয়া সবসময় তার সঙ্গে খুব স্বাভাবিক ও নির্ভীক আচরণ করত। সম্ভবত রিয়ার এই নির্ভীক আচরণে ঈশানের মনে তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল। ধীরে ধীরে ঈশান রিয়ার আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে শুরু করল, তবে রিয়া ছিল তার নিজের জগতে মগ্ন। তার এই ব্যস্ততার কারণে সে কখনো বুঝতেই পারেনি যে ঈশান তাকে একটু অন্যভাবে দেখছে। ঈশান প্রায় রিয়ার দিকে তাকিয়ে থাকত, বিশেষ করে যখন সে মনোযোগ দিয়ে কিছু করত বা নিচু হয়ে কোনো কাজ করত। ঈশানের দৃষ্টি এমন ছিল যেন সে সেই মুহূর্তগুলো গভীরভাবে উপভোগ করছে। মজার ছলে মাঝে মাঝে সে রিয়ার কাছে আসার চেষ্টা করত এবং আলাপের ছলে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ত, তবে কিছু সময় ঈশানের আচরণসীমার বাইরে চলে যেত। সে এমন কিছু করত যা রিয়াকে অস্বস্তিতে ফেলে দিত। প্রথমে বিশ্বাসটি রিয়ার নজরে আসেনি, কিন্তু ধীরে ধীরে তার আচরণে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে। রিয়া বিশ্বাসটি বুঝতে পারার পর এ নিয়ে ভাবতে শুরু করে এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেয়। প্রত্যেকবার এমন কিছু ঘটলে আমি নিজেকে খুব অপরাধী মনে করতাম। আমার নিজের সন্তান, আমার ছেলেই আমার মেয়ের প্রতি এমন আচরণ করছে, এটা খুবই লজ্জাজনক ছিল। আমার পক্ষে এটা সহনীয় করা কঠিন হয়ে পড়েছিল। তবে ঈশানকে পুরোপুরি দোষারোপ করার আগেও আমার মনে দয়া জন্মাত। এই আধুনিক যুগে যেখানে টিভি, সিনেমা, ইন্টারনেট এবং মোবাইল ফোনের অতিরিক্ত প্রভাব রয়েছে, সেখানে এই ধরনের আচরণ না হওয়াটা কিভাবে সম্ভব? আমাদের সন্তানদের মনে এগুলোর প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। তবে যা সবচেয়ে কষ্টদায়ক ছিল তা হলো আমি এই ঘটনা দেখেও কিছুই করতে পারছিলাম না। নিজের সন্তানদের জন্য আমার অসহায়ত্ব আমাকে ভেতরে ভেতরে ধ্বংস করে দিচ্ছিল। আমি কখনো কল্পনাও করিনি যে ঈশান এমন কিছু করতে পারে। আমার স্বামী রাজেশ দিনরাত পরিশ্রম করেন আমাদের সন্তানদের একটি সুন্দর এবং সুখী জীবন দেওয়ার জন্য। যদি তিনি কখনো জানতে পারেন যে এই আধুনিক সময়ের প্রভাব ঈশানের মনকে এমনভাবে দূষিত করেছে, তাহলে তিনি নিশ্চয়ই প্রচণ্ড কষ্ট পাবেন। তবে তার কাছে এই বিষয়ে বলা আমার পক্ষে সম্ভব ছিল না। যদি তিনি এই ঘটনা জানতে পারেন, তাহলে তিনি ঈশানের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা না করে হয়তো রাগের বশে শাস্তি দেবেন বা তাকে বাড়ি থেকে বের করে দেবেন। এমনটি আমি কখনোই চাইনি। আমি ভেবেছিলাম রিয়াকে সামান্য ইঙ্গিত দিয়ে বিষয়টি জানানো উচিত, যাতে সে সতর্ক থাকতে পারে এবং ঈশানের সঙ্গে একটু সাবধানতার সঙ্গে আচরণ করতে পারে। তবে এর আরেকটি বিপদও ছিল। রিয়ার মনে যদি ঈশানের প্রতি ঘৃণা জন্মায়, তাহলে তাদের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে। এমনকি যদি রিয়ার আগের মাথায় ঈশানকে কিছু বলে ফেলে, তাহলে ঈশানও রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে, যা তাদের ভবিষ্যতের জন্য ভয়াবহ হতে পারে। আমি কোনোভাবেই তাদের ভাই বোনের পবিত্র সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে
চাইনি, তাই রিয়াকে কিছু বলার পরিবর্তে আমি নিজের মতো করে পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম ঈশানকে ঠিক পথে আনার জন্য সময়মতো তাকে বোঝানোর চেষ্টা করব। এখন থেকে যখনই আমি লক্ষ্য করতাম যে ঈশান চুপি চুপি রিয়ার দিকে তাকিয়ে আছে, আমি কোনো অজুহাতে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতাম। এতে করে তার আচরণ অনেকটাই নিয়ন্ত্রণে আসত। তবে আজকের ঘটনা আমাকে আরও সচেতন করে তুলল। আমি বুঝলাম বিষয়টি নিয়ে আমাকে আরও সতর্ক হতে হবে এবং উপযুক্ত সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ঈশানের সাহস দেখে আমি বুঝতে পারলাম যে আর দেরি করা ঠিক হবে না। যদি সময় মতো আমি কোনো ব্যবস্থা না নেই, তাহলে তার কাজ রিয়ার জীবনে বড় বিপদ দেখে আনতে পারে। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কিভাবে এ পরিস্থিতি সামাল দেব তা বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হলো সঠিক পদ্ধতিতে তাকে বোঝালে শেষ স্বাভাবিক হতে পারে। তখন আমি যেটা ঠিক মনে করেছিলাম সেটাই করার সিদ্ধান্ত নিলাম। যদি আমি হঠাৎ করে রিয়ার ঘরে ঢুকে যাই, তাহলে ঈশান ভয় পেতে পারে, আর রিয়া যদি তাকে এমন অবস্থায় দেখে ফেলে তাহলে সে আরও হতবাক হয়ে যেতে পারে। তাই আমি এমন কিছু করার সিদ্ধান্ত নিলাম যাতে ঈশান বুঝতে পারে যে আমি জেগে গেছি এবং তার ঘর ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে। এই ভাবনা থেকে আমাকে একটা নতুন দিশা দেখালো। আমি বুঝতে পারলাম ঈশানের মনোযোগ আমার মেয়ে রিয়ার দিক থেকে সরাতে হবে। কিভাবে এটা সম্ভব তা নিয়ে ভাবতে ভাবতে আমার মনে এক অদ্ভুত উত্তেজনা জাগল। তখন নিজেকে শান্ত করার চেষ্টা করলাম এবং কখন ঘুমিয়ে পড়লাম টেরি পেলাম না। পরের দিন থেকে আমি নতুন উদ্যমে নিজের যত্ন নিতে শুরু করলাম। প্রথমেই নিজের সৌন্দর্য এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিলাম। আমি একটা কঠোর ডায়েট শুরু করলাম, যেখানে ভাজাপোড়া এবং মশলাদার খাবার একেবারেই কমিয়ে দিলাম। বাড়িতেই ট্রেডমিল, সাইক্লিং এবং যোগ ব্যায়াম করতে লাগলাম। 1 মাসের মধ্যেই আমার এই প্রচেষ্টার ফলাফল দেখতে পেলাম। আমি আগের তুলনায় অনেকটা স্লিম হয়ে গেলাম। নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছিল আমি অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এবার আমি আগের মতো ঢিলে ঢালা পোশাক বন্ধ করলাম এবং ফিটিংয়ের পোশাক পরা শুরু করলাম। অনেকদিন পর আমি আবার আমার প্রিয় বেনারসি শাড়ি পরতে শুরু করলাম। এই পরিবর্তন আমাকে প্রচণ্ড আনন্দ দিয়েছিল। 2 সন্তানের মা হওয়ার পর সংসারের দায়িত্বে আমি নিজের দিকে খেয়াল রাখা ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি নিজের জন্য সময় বের করতে শুরু করলাম। হালকা মেকআপ এবং লিপস্টিক লাগানো শুরু করলাম। আমাদের বাড়ির কাছেই একটা পার্লার ছিল, যেখানে মাঝে মাঝে যেতে শুরু করলাম। আমার একটি বিউটি পার্লার চালায়। অনেকদিন ধরে সে আমাকে সেখানে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি সবসময় এড়িয়ে যেতাম। তবে এবার আমি তার কথায় সাড়া দিলাম এবং তার পার্লারে গিয়ে ফেসিয়াল ও ব্লিচিং করাতে শুরু করলাম। এরপর চুল ছোট করে কাটিয়ে রং করালাম এবং একটি নতুন হেয়ার স্টাইল তৈরি করলাম। এই পরিবর্তন আমার চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলল। মাত্র 1 মাসের মধ্যেই আমার পুরো চেহারা এবং ব্যক্তিত্ব বদলে গেল। আমার এই পরিবর্তন সকলের নজরে পড়ল। সবাই আমাকে বলল যে আমি আগের চেয়ে অনেক সুন্দর এবং আধুনিক দেখাচ্ছি। আমার এই নতুন রূপ বিশেষ করে আশেপাশের পুরুষদের এবং যুবকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করল। যখনই আমি বাইরে যেতাম, লোকেরা আমাকে দেখে প্রশংসা করত, আর এতে আমার ভীষণ আনন্দ হতো। বাজারে গেলে অনেকের দৃষ্টি আমার দিকে থাকত এবং আমি এটি উপভোগ করতাম। আমার এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ল আমার ছেলে ঈশানের উপর। প্রথমে সে বলতো, মা তুমি এখন কত আলাদা দেখাচ্ছ, কিন্তু তারপর আমি লক্ষ্য করলাম সে আমাকে সেই একই দৃষ্টিতে দেখতে শুরু করেছে যেভাবে সে রিয়াকে দেখত। বাড়িতে আমি যখনই থাকতাম তার চোখ সবসময় আমার উপরই থাকত। আমি বুঝতে পারলাম রিয়ার প্রতি তার মনোযোগ সরানোর জন্য আমাকে কিছু করতে হবে। আমি ধীরে ধীরে তার সাথে বেশি সময় কাটাতে শুরু করলাম এবং তার কাজে সাহায্য করতাম। তার দৃষ্টি আকর্ষণ করতে আমি আরও যত্ন নিতে শুরু করলাম। প্রথমে আমার কিছুটা অস্বস্তি লাগছিল, কিন্তু পরে মনে হলো এই সমস্যার সমাধান করতে আমাকে সাহসী হতে হবে। আমি ঈশানের মন থেকে রিয়াকে সরিয়ে নিজের জন্য জায়গা করার সিদ্ধান্ত নিলাম। এই পরিবর্তন আমার নিজের মধ্যেও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলল। যখনই বুঝতাম ঈশান আমাকে দেখছে, তখন নিজেও মজা পেতাম। এমনকি আমি যখন কিছু করতাম তখন ঘরের দরজা খানিকটা খোলা রাখতাম যাতে সে আমাকে দেখতে পায়। সকালে যদি ঈশান বাড়িতে থাকত, তখন সে সাধারণত দরজার কাছাকাছি থাকত। আমি যখন স্নান সেরে বের হতাম, তখন আমি ইচ্ছে করেই একটু বেশি সময় নিতাম যাতে সে আমাকে দেখতে পায়। যখন আমরা একসাথে টিভি দেখতাম বা গল্প করতাম, তখন আমি তাকে কাছে ডেকে নিতাম এবং তার সঙ্গে মজা করতাম। আমি তার কলেজের সহপাঠীদের এবং সিনেমার নায়িকাদের সম্পর্কে গল্প করার জন্য কথার প্রসঙ্গ তুলতাম। ধীরে ধীরে সে আমার সঙ্গে আরও খোলামেলা হতে শুরু করল এবং আমিও তার সঙ্গে কথা বলতে ভালো লাগতে শুরু করল। ঈশান এখন আমাকে সেই দৃষ্টিতে দেখতে শুরু করল যেভাবে সে অন্যদের দেখত। যখন সে তার ঘরে থাকত, তখন আমি মাঝে মাঝে দরজার বাইরে দাঁড়িয়ে তার ভেতরের কথা শুনতাম। একদিন দুপুরে আমি বাইরে থেকে ফিরে এলে দরজা খুলল ঈশান। রিয়া তখন ডান্স ক্লাসে গিয়েছিল এবং বাড়িতে শুধু আমরা দুজন ছিলাম। আমি বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। যদিও আমার চোখ বন্ধ ছিল, আমি তাকে পাশের সোফায় বসে টিভি দেখছিলাম। আমি যখন স্নান এর প্রস্তুতি নিতে উঠে দাঁড়ালাম, তখন সে শান্তভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে তাকে
দেখলাম এবং তারপর নিজের দিকে মনোযোগ দিলাম। এভাবে আমাদের প্রতিদিনের ছোট মুহূর্তগুলো ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠল। আজ আমি বিশেষভাবে কিছু পরিকল্পনা করেছিলাম। নিজের ঘরে গিয়ে দরজাটা হালকা খুলে রাখলাম, যেন বাইরে থেকে কেউ ইচ্ছে করলে দেখতে পারে। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই শাওয়ার নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ধীরে ধীরে আমি প্রস্তুতি নিচ্ছিলাম এবং শাওয়ার সেরে নিজেকে সতেজ অনুভব করলাম। শাওয়ার শেষে যখন বের হলাম তখন বুঝতে পারলাম কেউ না কেউ নিশ্চয়ই আশেপাশে রয়েছে। নিজের ঘরে ফিরে এসে আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমার পরিবর্তন নিজেই লক্ষ্য করলাম এবং ভাবলাম এই পরিবর্তন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। কিছুক্ষণ পর ঈশান এসে বলল, মা তুমি অনেক সুন্দর লাগছ। আমি তার কথা শুনে হেসে বললাম, তুমি কি কখনো ভেবেছিলে আমি এমন পরিবর্তন আনতে পারব? ঈশান মাথা নাড়ল এবং বলল, না মা, কিন্তু তুমি সত্যিই অসাধারণ লাগছ। তার কথা শুনে আমার মন ভরে উঠল। আমি তাকে কাছে ডেকে বললাম, জীবনে পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ, আর এই পরিবর্তন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য হতে পারে। আমি চেয়েছি তুমি নিজেকে ভালোবাসতে শেখো এবং নিজের যত্ন নেওয়া কতটা প্রয়োজন তা বুঝতে পারো। এরপর আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমরা একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে শুরু করলাম এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শিখলাম। আমাদের এই যাত্রা আমাদের আরও কাছাকাছি নিয়ে এলো এবং আমরা একে অপরের মর্ম বুঝতে পারলাম। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ।